প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর রাসায়নিক পরিবর্তন অধ্যায় 4 এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। বিগত লেকচারে আমরা যে কয়টা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলাম তারই ধারাবাহিকতা আজকের এই লেকচার। আশা করি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত। আমাদের এই লেকচারে কোথাও কোনো বুঝতে সমস্যা হলে ভিডিও পজ করে খাতায় লিখে বুঝে শুনে লিখে তারপর বোঝার চেষ্টা করবে। আমাদের এই লেকচারগুলো আমাদের ফেসবুক গ্রুপ কক্স কেমিস্ট্রি ক্লাব এবং ইউটিউব চ্যানেল কক্স কেমিস্ট্রি ক্লাব এই দুই জায়গাতেই পাওয়া যাবে। তো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। তো এখানে প্রথমে উদ্দীপকটা দেখে নেই। উদ্দীপকে দেখা যাচ্ছে একটা পাত্র, পাত্রটার আয়তন হচ্ছে 30 লিটার এবং টেম্পারেচার হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস। এই পাত্রের মধ্যে নাইট্রোজেন আছে 6.3 মোল, হাইড্রোজেন 3 মোল এবং অ্যামোনিয়া গ্যাস আছে 1.5 মোল। এই তিনটা গ্যাসকে এই 30 লিটার আয়তনের পাত্রে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একত্রে মিশ্রিত করা হলো। মিশ্রিত করার ফলে এইরকম একটা বিক্রিয়া হলো, অর্থাৎ নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন উৎপন্ন করলো কি 2 অণু অ্যামোনিয়া। এই বিক্রিয়াটির কেসির মান সাম্যদ্রব্যক কেসি। আমরা জানি সাম্যদ্রব্যক দুই ধরনের আছে, কেপি একটা কেসি। তো এখানে সাম্যদ্রব্যক কেসি এর মান 1.7 ইন্টু 10 টু দ্য পাওয়ার 2 লিটার স্কয়ার পার মোল, লিটার স্কয়ার মোল ইনভার্স 2। এটা হচ্ছে এই ক্ষেত্রে কেসির একক। তো উদ্দীপকটা গেল, এবার আমরা প্রশ্নে আসি। প্রশ্নে কি বলছে? উদ্দীপকের বিক্রিয়াটির দিক নির্ধারণ করো। এখানে দিক বলতে বোঝাচ্ছে এই যে তিনটে উপাদান নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া এগুলোকে একসাথে মিশানো হলো, তো বিক্রিয়াটা যেহেতু উভমুখী, বিক্রিয়াটা কোন দিকে যাবে? সাম্য অবস্থা কি ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে নাকি সাম্য অবস্থায় ঠিক থাকবে? এই জন্য বলছে বিক্রিয়াটির দিক নির্ধারণ করো। তো এই ধরনের প্রশ্নের অ্যান্সার দেওয়ার সময় আমরা বিক্রিয়া অনুপাত বা রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট কিউসি যাকে বলা হয়, এই রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট নির্ণয় করতে হয়। রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট হচ্ছে একটা বিক্রিয়ার সাম্য অবস্থা ছাড়া অন্য যে কোনো অবস্থায় উৎপাদ ও বিক্রিয়কের যথোপযুক্ত ঘাত সহ তাদের মোলার ঘনমাত্রার অনুপাতটাকে হচ্ছে বিক্রিয়া অনুপাত বা রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট। অর্থাৎ বিক্রিয়া অনুপাত কিউসিটা অনেকটা কেসির মতো। কেসিটা শুধুমাত্র সাম্য অবস্থার জন্য প্রযোজ্য আর কিউসি যে কোনো অবস্থার জন্য প্রযোজ্য। সুতরাং এই ধরনের প্রশ্ন যদি আসে তো প্রথমে আমরা বিক্রিয়াটা কি নির্ণয় করব? কিউসি নির্ণয় করব। কিউসি নির্ণয় করে তারপর আমরা ওই কেসির সাথে কম্পেয়ার করে অ্যান্সারটা দিতে পারবো। যেমন কেসির মতোই কিউসিটা লিখবো আমরা। ওই যে এখানে যেহেতু উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া মোলার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লেখা হয়। যেহেতু এখানে অ্যামোনিয়া 2 মোল আছে এই জন্য পাওয়ার অর্থাৎ ঘনমাত্রা পাওয়ার ঘাত হবে 2। নাইট্রোজেন 1 মোল, তাই তার ঘনমাত্রার উপর কোনো পাওয়ার লাগবে না। হাইড্রোজেন 3 মোল আছে, এখানে 3 মোল লিখতে হবে। এখানে হাইড্রোজেন কত মোল? 3 মোল লিখতে হবে। এখানে হাইড্রোজেন লিখতে হবে 3 মোল, যেহেতু 3 মোল আছে এই জন্য 3। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। কেসির মতোই কিউসিটা লিখলাম। তো আমি তো আগে বললাম কিউসি নির্ণয় করে কেসির সাথে কম্পেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে কিউসির পরিমাণ যদি বেশি হয়, কেসির মান যদি কম হয়, তাহলে উৎপাদের দিক থেকে বিক্রিয়কের দিকে বিক্রিয়াটা যাবে। যদি কিউসি কম হয়, কেসি যদি বেশি হয়, তাহলে বিক্রিয়াটা বিক্রিয়কের দিক থেকে উৎপাদের দিকে যাবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাবে। যদি দুইটাই সমান হয় তাহলে বিক্রিয়াটা সাম্য অবস্থা থাকবে। এই কথাগুলো এখানে বলা হচ্ছে। তো আসো আমরা আজকে সমাধান শুরু করি। আমরা কি নির্ণয় করব? কিউসি। এই কিউসি সমীকরণ তো লিখলাম, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তো এখানে নাইট্রোজেনের পরিমাণ দেওয়া আছে। নাইট্রোজেনের পরিমাণ কত মোল দেওয়া আছে? নাইট্রোজেনের পরিমাণ এখানে দেখলে আমরা বুঝবো। নাইট্রোজেনের পরিমাণ দেওয়া আছে 6.3 মোল। তাও 6.3 মোল নাইট্রোজেন, 6.3 মোল। আর পুরো মিশ্রণ আয়তন এবং প্রত্যেকটি উপাদানের আয়তন একই। তাহলে আয়তন যেহেতু গ্যাসীয় উপাদান
পুরো মিশ্রণ আয়তনে দখল করে। আয়তন হচ্ছে কত? 30 লিটার। অতএব নাইট্রোজেনের ঘনমাত্রাকে আমরা মোলার ঘনমাত্রা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। তো নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা মোল সংখ্যাকে তার আয়তন দিয়ে ভাগ করব। তো মোল সংখ্যা কত? 6.3, আয়তন কত? 30, একক হবে মোল পার লিটার। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটার মান আসবে কত? নাইট্রোজেনের 0.2 মোল পার লিটার। অনুরূপভাবে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা, তো হাইড্রোজেনের মোলার ঘনমাত্রাকে হাইড্রোজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। হাইড্রোজেনের মোল সংখ্যা কিন্তু 3 আর আয়তন হচ্ছে 30 লিটার, তাহলে মোল পার লিটার। তো এটা ভাগ করলে কত আসে? 0.1 মোলারও লিখতে পারে, মোল পার লিটারকে আমরা মোলারও লিখতে পারি। এরপর আসে কি? অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা। তা অ্যামোনিয়ার মোল সংখ্যা, অ্যামোনিয়ার এখানে মোল সংখ্যা হচ্ছে 1.5, আয়তন কত? 30, সুতরাং এটা হচ্ছে মোল পার লিটার। তো আসবে কত? এটা মানটা আসে 0.5 মোলার। এই মানগুলি আমরা কোথায় বসাবো? এই নাইট্রোজেন হাইড্রোজেন এই 1 নম্বর সমীকরণের মানগুলো বসিয়ে পাই। তো আমরা লিখি 1 নং সমীকরণের মানগুলো যদি বসাই, 1 নঙ্গে মানগুলি বসিয়ে, তাহলে কিউসি ইকুয়াল টু, উপরে কি আছে? অ্যামোনিয়া, অ্যামোনিয়া 0.5, যেহেতু স্কোয়ার আছে তাই এটা স্কোয়ার দিলাম। তারপরে আসবে কি? নাইট্রোজেন আর হাইড্রোজেন। নাইট্রোজেন আছে 0.2, এটা পাওয়ার কিছু নাই। হাইড্রোজেন আছে 0.1, পাওয়ার হচ্ছে কিউব। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে মানটা আসবে 1.19 10⁻³ এই মান এটা আসবে। তো এখন দেখা যাচ্ছে যেহেতু আমরা তো আগে হিন্টস দিয়েছি, এখানে কিউসির মান কিন্তু বেশি, কিউসি ইজ গ্রেটার দ্যান কেসি। ইচ্ছা করে তোমরা দেখে নিতে পারো, কিউসির মানটা কিন্তু বেশি। এই যে আমাদের কেসি কত ছিল? কেসি ছিল বিক্রিয়াটার, এই কেসি ছিল 1.7 10⁻², আর এখানে কিউসির মান আসছে কত? 1.19 10⁻³। তাহলে কিউসির মান বেশি। কিউসির মান যদি বেশি হয়, যেহেতু কিউসি ইজ গ্রেটার দ্যান কেসি, তাই বিক্রিয়াটি কোন দিকে যাবে? পিছনের দিকে যাবে, পিছনের দিকে যাবে। আশা করি ক্লিয়ার। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা আসি। দ্বিতীয় প্রশ্নে এটা হোমওয়ার্ক থাকবে একই রকম, এই জন্য আমি এটা করে দিচ্ছি না। লেখা আছে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 5 লিটার আয়তনের একটি পাত্রে নির্মূলক বিক্রিয়া ঘটে, অর্থাৎ নাইট্রিক অক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এই বিক্রিয়ার কেসি হচ্ছে 6.9 10⁵ লিটার পার মোল। তো এখন যে সময় নাইট্রিক অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ যথাক্রমে এই 5.0 × 10⁻³ মোল, 0.2 মোল ও 4 মোল, ওই সময় বিক্রিয়ার দিক নির্ধারণ করো, একদম আগেরটার মতো। এই জন্য এটা তোমাদের হোমওয়ার্ক, নিজেরা বাসায় প্র্যাকটিস করো, না পারলে তো আমাদেরকে জানাও, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হবে। এবার 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্ন বলছে ফসফরাস পেন্টাক্লোরাইডটা এরকম বিযোজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন গ্যাস উৎপন্ন করে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই বিক্রিয়ার কি কেপি? সাম্যদ্রব্য কেপি 1.8 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে উদ্দীপক। এখন প্রশ্ন কি? একই তাপমাত্রা বলতে এখানে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও কত চাপে উদ্দীপকের ফসফরাস পেন্টাক্লোরাইডের 50% বিযোজিত হবে। তার মানে এই 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত চাপ প্রয়োগ করলে ফসফরাস পেন্টাক্লোরাইডের 50% 50% বিযোজিত হবে, এটাকে আমাকে জেনে রাখতে হবে। এখানে বিয়োজন না, বিযোজন। বিয়োজন হচ্ছে কোন যৌগ যদি ভেঙে আয়নে পরিণত হয়, তার উপাদান আয়নে পরিণত হয়, তখন তাকে বিয়োজন বলবো।
আর এখানে যেহেতু ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ছোট ছোট অণুতে কনভার্ট হলো, তাই এটাকে বি যোজন বলবো। তো আসি আমরা এর সমাধান শুরু করি। এখানে বলা আছে কি ফসফরাস পেন্টাক্লোরাইড বি যোজিত হচ্ছে, তো বি যোজনটা একটু দেখাই দিই। ফসফরাস পেন্টাক্লোরাইড বি যোজিত হয়ে কি তৈরি করে? ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন। তো ধরি প্রাথমিক অবস্থায় এটা সংক্ষেপে লিখি, প্রাথমিক অবস্থায় এটা 1 মোল আছে, তাহলে 1 মোল ফসফরাস ট্রাইক্লোরাইড নাই, ক্লোরিন গ্যাসও নাই। তো সাম্য অবস্থায় কি হবে? এখান থেকে আলফা পরিমাণ বি যেতে হবে, তাহলে বাকি থাকবে কি 1 মাইনাস আলফা, আর এটা কত? আলফা, আর এটা কত? এটা আলফা। তো এখন সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা মোট মোল সংখ্যা কত হবে? 1 মাইনাস আলফা, সবগুলো যোগ করবো, প্লাস আলফা, তাহলে বাকি থাকে কি 1 প্লাস আলফা। তাহলে সাম্যাবস্থায় এবার আমরা সংক্ষেপে লিখলাম, সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের কি আংশিক চাপ, মোট চাপ ইন্টু আর মোল ভগ্নাংশ, তাহলে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। অনুরূপভাবে কার সাম্যাবস্থায় ফসফরাস ক্লোরিনের আংশিক চাপ, তাহলে মোট চাপ আর মোল ভগ্নাংশ, তাহলে ক্লোরিন হচ্ছে আলফা, তাহলে আলফা বাই 1 প্লাস আলফা। অর্থাৎ মোল সংখ্যাকে, কোন উপাদানের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলেই ওই উপাদানের মোল ভগ্নাংশ পাওয়া যাবে। তো এবার কার আংশিক চাপ? ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ, তাহলে মোট চাপ ইন্টু আগের মতো মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইডের মোল সংখ্যা ক্লোরিনের মোল সংখ্যা যদি সমান, তাদের মোল ভগ্নাংশটাও কি হবে? একই রকমের আসবে, তো তাদের আংশিক চাপও একই রকম। এবার আমরা কি করি? আমরা কি জানি? এবার আমরা লিখতে পারি, আমরা জানি কেপি। ওই সমীকরণে যদি কেপি লিখি, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ ইন্টু ক্লোরিনের আংশিক চাপ ডিভাইডেড বাই ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। তো এই মানগুলো এবার বসাই, মানগুলো যদি বসাই, এখানে কি আছে? আলফা পি বাই 1 প্লাস আলফা, এটা ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ, আলফা পি বাই 1 প্লাস আলফা, নিচে কি আসবে? পি ইন্টু 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা। তাহলে এই পর্যন্ত আমাদের আসলো। তো এটাকে এবার আমরা যদি আসি, বা কেপি ইকুয়াল টু, উপরে কি লিখতে পারি? উপরে আমরা লিখতে পারি আলফা স্কয়ার পি স্কয়ার, নিচে কি হবে? 1 প্লাস আলফা হোল স্কয়ার, আর নিচে পি ইন্টু 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা। এখানে যে আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে থাকবে কি? আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, ফাইনালি এটা আসবে। অতএব আমরা কি লিখতে পারি? কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। এটা অলরেডি সূত্রের প্রতিপাদনের মতো। তো এটা আসলো। এখন আমার কি দেওয়া আছে? আমার এখানে বলা আছে কেপির মান দেওয়া আছে, আর বি ওজনের পরিমাণ 50% দেওয়া আছে, পি বের করতে হবে। তাহলে এবার আসি, এখানে আলফা বি ওজনের পরিমাণ 50%, পার্সেন্টেজটা উঠে দিলে এটা 0.5 হবে। আর সাম্যদ্রবক কেপি হচ্ছে 1.8 অ্যাটমসফিয়ার। আমাকে চাপ, মোট চাপ পি বের করতে হবে। এখন এই মানগুলা এই সমীকরণে বসিয়ে দিই, এই সমীকরণে বসিয়ে দিলে ক্যালকুলেশনটা হয়ে যাবে। অতএব কেপি ইকুয়াল টু 0.5 হোল স্কয়ার ইন্টু পি, এর মান তো আমরা বের করবো, ডিভাইড বাই 1 মাইনাস 0.5 হোল স্কয়ার। তো
এইটাকে যদি আমি, আর এটার মান হচ্ছে কি কেপির মান 1.8, তাহলে এটা আসবে কত 0.25 পি, 1 মাইনাস 0.25, তাতে পি এর মান, এখানে যদি পি এর মান আসে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি কত 5.4 অ্যাটমসফিয়ার। ক্যালকুলেটর করলে এই মানটা আসবে। তার মানে চাপ যদি 5.4 হয় তাহলে ওই 50% বিয়োজিত হবে। আশা করি ক্লিয়ার। এবার আসি আমরা পরবর্তী 4 নম্বর প্রশ্নটা। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপে একটি পাত্রে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিযোজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। তাহলে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হয়ে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। সাম্যাবস্থায় নাইট্রোজেন টেট্রাঅক্সাইড কত পার্সেন্ট বিয়োজিত হয়? 20%, 20%। এটা হচ্ছে উদ্দীপক। এখন আমাকে প্রশ্ন বলছে উদ্দীপকের বিক্রিয়াটি কেপি নির্ণয় করো। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর চাপ যদি 0.1 অ্যাটমসফিয়ার চাপ হয় তাহলে নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের শতকরা কতভাগ বিয়োজিত হবে। তো প্রথমে আমরা কেপির মান নির্ণয় করি, একেবারে সিম্পল এই ধরনের অঙ্ক, একেবারে সিম্পল। তো নাইট্রোজেন কি হচ্ছে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটা কি হবে বিয়োজিত হবে, কিসে পরিণত হবে নাইট্রোজেন ডাইঅক্সাইডে। তো এটা আমরা ধরি প্রাথমিক অবস্থায়, এই চালু করতে পারো প্রাথমিক অবস্থা এটা হচ্ছে 1 মোল আর এটা কি 0। সাম্য অবস্থায় ধরি এখান থেকে আলফা পরিমাণ যদি বিয়োজিত হয় তাহলে বাকি থাকবে কি 1 মাইনাস আলফা, আর এটা কত থাকবে, এটা থাকবে 2 আলফা। তাহলে মোট মোল সংখ্যা কত, মোট মোল সংখ্যা সাম্যাবস্থায় আর কি 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, থাকে কত 1 প্লাস আলফা। এটা হচ্ছে মোট মোল সংখ্যা। অতএব এখন সাম্যাবস্থায় সংক্ষেপে লিখলাম, সাম্যাবস্থায় নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ মোট চাপ ইন্টু আর মোল ভগ্নাংশ, তাহলে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত হবে, পি ইন্টু 2 আলফা বাই 1 প্লাস আলফা। এই পর্যন্ত আমরা বুঝে গেলাম। এখন আমরা জানি কি কেপি, ওই সমীকরণ অনুযায়ী যদি আমরা কেপিটা লিখি তাহলে হবে কি কেপি হবে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ পাওয়ার হবে 2 আর ডিভাইডেড বাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ, এটা পাওয়া কিছু হবে না। তো এখন আসি নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত, আংশিক হচ্ছে 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি হোল স্কয়ার। আর নিচে কত আসবে, নিচে আসবে 1 মাইনাস আলফা তারপরে 1 প্লাস আলফা ইন্টু পি। এখানে যদি ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশন করলে এই সমীকরণটা পুরোপুরি ক্যালকুলেশন করার পর সমীকরণটা দাঁড়াবে এরকম। আমি একটু জাম্পিং করলাম, 4 আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এরকম মান আসবে, মানে কেপির মানটা এটা আসবে। এখন আমি এটার মধ্যে কিসের মান বসাবো, ওই যে কেপির মান বের করব, মানগুলা বসাই। তো এখানে কেপি আসলো কত, কেপি আসছে 4 আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। তো মানগুলা বসাই, এখানে কি দেওয়া আছে 4, আলফার মান বলছে 20% পি যোজিত হবে, তাহলে আলফা 20% মানে 0.2। পি কত, পি হচ্ছে, পিটা আমরা একটু দেখে নেই, পিটা কত, পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, তাহলে পি 1 অ্যাটমসফিয়ার। পি 1 অ্যাটমসফিয়ার হলো। তারপরে আসি আমাদের 1 মাইনাস আলফা, আলফা তো 0.2 হোল স্কয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে উপরে মান আসবে কত 0.16 আর নিচে আসবে 0.96। তো মান আসবে কত, এবার ভাগ করলে 0.167 অ্যাটমসফিয়ার। তার মানে
কেপির মান আসবে এটা। অতএব কেপির মান আসছে কত? 0.167 অ্যাটমসফিয়ার। এটা আসলো। দ্বিতীয় অংশ কি বলছে? আমাকে বলছে এবার চাপ যদি 0. কত করা হয়, 2 নম্বর প্রশ্ন। 0.1 অ্যাটমসফিয়ার। আগে কিন্তু চাপ কত ছিল? আগে চাপ 1 অ্যাটমসফিয়ার ছিল। এখন বলছে চাপ 0.1 অ্যাটমসফিয়ার করলে শতকরা নাইট্রোজেন টেট্রাঅক্সাইড কত ভাগ বিয়োজিত হবে? তো এটা আমরা করি কেপি তো আগের মতোই। তা আমরা জানি, এটা আর প্রতিপাদন করার দরকার নাই, ইকুয়াল টু 4 আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। এখানে কেপির মান কত? কেপির মান সবসময় ফিক্স থাকবে, এটা যেহেতু সামুদ্রিক। 0.167 অ্যাটমসফিয়ার। তারপরে পি কত? পরিবর্তিত পি হচ্ছে 0.1 অ্যাটমসফিয়ার। পরিবর্তিত বিয়োজন মাত্রা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে মানগুলো বসিয়ে দেই। কেপি কত? 0.167 ইকুয়াল টু 4 আলফা স্কয়ার। পি এর মান কত? 0.1 আর 1 মাইনাস 0.1 সরি 1 মাইনাস 0. কত হবে? এটা হবে, এটা মুছে দিতে হবে। এটার মান আসবে আলফা স্কয়ার। তো এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা আসবে আলফা স্কয়ার ইকুয়াল টু 0.167 ডিভাইড বাই 0.567। ক্যালকুলেশন করলে আসবে 0.2945। অতএব আলফা ইকুয়াল টু কত আসবে? 0.5426 এত আসবে। তার মানে বিয়োজনের মান এটা। তো এটা যদি শতকরা প্রকাশ করি, শতকরা প্রকাশ করলে আসবে 54.26%। এটাই হচ্ছে আমার বিয়োজনের শতকরা পরিমাণ। আশা করি বোঝা গেছে। বাসায় আরো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। এবার আসি হোমওয়ার্ক, এটা দিই। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের 20% বিয়োজিত হয়, আগেটার মতোই। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি চাপ 0.25 অ্যাটমসফিয়ার কমানো হয়, চাপ কিন্তু 1 অ্যাটমসফিয়ার আছে, তো এখান থেকে কমিয়ে আমাকে কত আনতে হবে? 0.25 অ্যাটমসফিয়ার কমানো হয়, তবে নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনের মাত্রা কত হবে? তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন চাপ 1 অ্যাটমসফিয়ার, তখন নাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হচ্ছে 20%, কিন্তু তাপমাত্রা 25%, কিন্তু চাপ 0.25% কমাবো। তাহলে 1 থেকে 0.25% অ্যাটমসফিয়ার কমানো হলে 0.75 অ্যাটমসফিয়ার হবে। এই অবস্থায় নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনের মাত্রা কত পার্সেন্ট হবে সেটা নিয়ে করতে হবে। তা আগের মতো আমি একটু হিন্টস দিই। প্রথমে আমরা এই যে প্রথম এখানে চাপ দেওয়া আছে আর বিয়োজনের পরিমাণ দেওয়া আছে, তাহলে এটা দিয়ে আমরা প্রথমে কেপি নির্ণয় করব। তারপরে ওই কেপির মানটা, এরপরে পরিবর্তিত চাপ কত হবে? 1 মাইনাস 0.25, যেহেতু 0.25 কমানো হচ্ছে, তাহলে আগে ছিল 1 অ্যাটমসফিয়ার, এখান থেকে 0.25 অ্যাটমসফিয়ার কমানো হলে 0.75 অ্যাটমসফিয়ার হবে। তাহলে 0.75 অ্যাটমসফিয়ার কেপি আগেরটায় এখানে যা বের করবো, আলফার মান বের করবো, তারপর হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাঙ্কস। সুস্থ থাকো, ভালো থাকো।